হ্যালো এভরিওয়ান, মিশন 100 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব WBPSC ফুড এসআই এবং WBPSC ক্লার্কশিপের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। তোমরা অবশ্যই যারা আমার এই মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখো, তারা অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক এবং ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে প্রথম এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই এই চ্যানেলটি মিশন 100 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। তাহলে চলো আজকে শুরু করি। প্রথম যে প্রশ্ন বলছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কবে স্থাপিত হয়? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কবে স্থাপিত হয়? এর উত্তরটা হয়ে যাবে 1966 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, সাপটা SAPTA নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? না, SAPTA এই সাপটা এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে সাফটা। SAF মানে পি এর জায়গায় এফ হয়ে গেছে, সাফটা। এই সাফটার পুরো কথা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া হচ্ছে সাফটার ফুল ফর্ম বা মূল কথা। পরবর্তী প্রশ্ন দেখো, যে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? না, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত তার আগে আমরা জানবো সার্কের পুরো কথা। সার্কের পুরো কথা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? না, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে তোমার জেনিভাতে অবস্থিত। জেনিভা শহরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অপারেশন বর্গা কোথায় প্রথম সফলভাবে কার্যকর হয়? অপারেশন বর্গা কোথায় প্রথম সফলভাবে কার্যকর হয়? উত্তর হয়ে যাবে 1978 সালে পশ্চিমবঙ্গে। অপারেশন বর্গা কোথায় প্রথম সফলভাবে কার্যকর হয়? 1978 সালে পশ্চিমবঙ্গে। পরবর্তী প্রশ্ন দেখো, ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথকে ফাদার অফ ইকোনমিক্স বলা হয়। পরবর্তী প্রশ্ন, ফাদার অফ মডার্ন ইকোনমিক্স কাকে বলা হয়? না, ফাদার অফ মডার্ন ইকোনমিক্স কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে JM কিনিস। JM কিনিস, NESটা হবে এটা। JM কিনিসকে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, যে কোন নদীতে জলবিদ্যুতের সম্ভাবনা সবচেয়ে বেশি? কোন নদীতে জলবিদ্যুতের সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে জলবিদ্যুৎ তৈরি করার সম্ভাবনা সবথেকে বেশি? এটা উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র নদীতে। ব্রহ্মপুত্র নদীতে জলবিদ্যুৎ উৎপাদন বা জলবিদ্যুৎ প্রতিষ্ঠা করার বা তৈরি করার সম্ভাবনা সবথেকে বেশি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের একটি টুইন সিটির উদাহরণ দাও। ভারতের একটি টুইন সিটির উদাহরণ হচ্ছে, অনেক কটাই আছে, তার মধ্যে আমি যেটা আনকমন সেটাই বলছি। এনারকুলাম ও কোচি হচ্ছে এটা হচ্ছে ভারতের টুইন সিটি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে খনিজগুলির কঠোরতা কী দ্বারা পরিমাপ করা হয়? খনিজগুলির কঠোরতা কী দ্বারা পরিমাপ করা হয়? এর উত্তরটা হয়ে যাবে মোহ স্কেলের সাহায্যে। MOH'(S) মোহ স্কেলের সাহায্যে খনিজগুলির কঠোরতা পরিমাপ করা হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? আমরা সকলে কম বেশি জানি পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ বা ওশিয়ানিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি? এর উত্তর হয়ে যাবে মণিপুরের লোকটাঘাট। মণিপুরের লোকটাঘাট হচ্ছে ভারতের দীর্ঘতম হ্রদ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে লোয়ার
লেগিয়াফ জলবিদ্যুৎ কোন রাজ্যে রয়েছে? লোয়ার লেগিয়াফ জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে আছে? এর উত্তর হয়ে যাবে সিকিম রাজ্যে। সিকিম রাজ্যে লোয়ার লেগিয়াফ জলবিদ্যুৎ কেন্দ্রটা রয়েছে। পরবর্তী প্রশ্ন, বাংলার বারাণসী কাকে বলা হয়? বাংলার বারাণসী কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে নবদ্বীপকে বাংলার বারাণসী বলা হয়। পরবর্তী প্রশ্ন, যে ভারতের কোথায় প্রথম কফি চাষ হয়? ভারতের কোথায় প্রথম কফি চাষ হয়? এর উত্তর হয়ে যাবে কর্ণাটক রাজ্যের চিকম্যাঙ্গালোরে। হ্যাঁ, কর্ণাটক রাজ্যের চিকম্যাঙ্গালোরে প্রথম ভারতের কফি চাষ হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরনো রেলওয়ে জোন কোনটি? ভারতের সবচেয়ে পুরনো রেলওয়ে জোন কোনটি? এর উত্তর হয়ে যাবে সাউদার্ন বা দক্ষিণ রেলওয়ে। হ্যাঁ, সাউদার্ন বা দক্ষিণ রেলওয়ে হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো রেলওয়ে জোন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কত ধরনের লেখ জারি করতে পারে? সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কত ধরনের লেখ বা রিট জারি করতে পারে? এর উত্তর হয়ে যাবে 5 ধরনের লেখ জারি করতে পারে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বলছে কোনো রকম সদস্য না হওয়া সত্ত্বেও পার্লামেন্টে যে কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারে কে? কে কোন রকম সদস্য না হওয়া সত্ত্বেও পার্লামেন্টের কোন রকম সদস্য না হওয়া সত্ত্বেও পার্লামেন্টের যে কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারে? উত্তর হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল। হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল উনি পার্লামেন্টের সদস্য না হয়েও যে কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেন। পরবর্তী প্রশ্ন, বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি জাতীয়তাবাদী দল বা কোনটা আঞ্চলিক দল, এটা চিহ্নিত করে কে? উত্তর হয়ে যাবে ইলেকশন কমিশন। হ্যাঁ, চিফ ইলেকশন কমিশন উনি কিন্তু এটা চিহ্নিত করেন। পরবর্তী প্রশ্ন, যে কোন বয়সের শিশু ভারী ও বিপজ্জনক কাজে অংশগ্রহণ করতে পারবে না? যেটাকে আমরা চাইল্ড লেবারে বলি, কোন বছরের শিশু ভারী এবং বিপজ্জনক কাজে অংশগ্রহণ করতে পারবে না? 14 বছরের নিচে কোনো শিশু ভারী এবং বিপজ্জনক কাজে অংশগ্রহণ করতে পারবে না। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে পরিবর্তিত হয়, হ্যাঁ, এটা কত সালে? কলকাতা থেকে স্থানান্তরিত হয় দিল্লিতে, এটা হচ্ছে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় বিধানসভায় বোমা নিক্ষেপ করেন কেন? খুব ভালো প্রশ্ন। ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় বিধানসভায় বোমা নিক্ষেপ করেছিলেন কেন? এর উত্তরটা হয়ে যাবে যে জননিরাপত্তা বিল পাসের প্রতিবাদে। পরবর্তী প্রশ্ন, ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করেছিলেন কে? ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করেছিলেন কে? এর উত্তরটা হয়ে যাবে স্যার সিরিল রাটক্লিফ। হ্যাঁ, স্যার সিরিল রাটক্লিফ উনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা বন্টন করেছিলেন বা নির্ধারণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 1825 সালে বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন? 1825 সালে বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। 1825 সালে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন বলছে, উপজাতি শ্রেণীকে বোঝাতে প্রথম আদিবাসী শব্দটি কে ব্যবহার করেছিলেন? উপজাতি শ্রেণীকে বোঝাতে প্রথম আদিবাসী শব্দটি কে ব্যবহার করেছিলেন? এর উত্তর হয়ে যাবে ঠক্কর বাপ্পা। হ্যাঁ, ঠক্কর বাপ্পা উনি উপজাতি শ্রেণীকে বোঝাতে এই আদিবাসী শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। পরবর্তী প্রশ্ন বলছে, পিটের ভারত শাসন আইন কবে পাস হয়? পিটের ভারত শাসন আইন কবে পাস হয়? উত্তর হয়ে যাবে 1778। যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করবে আর ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে ভিডিওগুলো প্রথম দেখছো তারা অবশ্যই মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। তারপর দেখো বলছে, 1857 সালের সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন কে? 1857 সালের সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন কে? উত্তর হয়ে যাবে বিনায়ক দামোদর সাভারকর। হ্যাঁ, বিনায়ক দামোদর সাভারকর উনি 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। পরবর্তী প্রশ্ন, পুনা সার্বজনীন সভা কে প্রতিষ্ঠা করেন?
পুনা সার্বজনীন সভা কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হয়ে যাবে মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে প্রথম পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে খোদা ই খিদমতগার কে কবে প্রতিষ্ঠা করেন? খোদা ই খিদমতগার কে কবে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হয়ে যাবে 1929 সালে খান আব্দুল গাফফার খান। 1929 সালে খান আব্দুল গাফফার খান খোদা ই খিদমতগার প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম বাংলা রাজনৈতিক সংবাদপত্র কোনটি? প্রথম বাংলা রাজনৈতিক সংবাদপত্র কোনটি? এর উত্তর হয়ে যাবে সোমপ্রকাশ। সোমপ্রকাশ হচ্ছে প্রথম বাংলা রাজনৈতিক সংবাদপত্র। পরবর্তী প্রশ্ন হচ্ছে মুন্তাখাব উল লুবাব কে রচনা করেন? মুন্তাখাব উল লুবাব কে রচনা করেন? উত্তর হয়ে যাবে কাফি খান। কাফি খান মুন্তাখাব উল লুবাব রচনা করেন। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্মণদের প্রথম জমিদান করার প্রথা কোন রাজারা চালু করেন? ব্রাহ্মণদের প্রথম জমিদান করার প্রথা কারা চালু করেন? উত্তর হয়ে যাবে সাতবাহন রাজারা। সাতবাহন রাজারা প্রথম ব্রাহ্মণদের জমিদান করার প্রথা চালু করেন। পরবর্তী প্রশ্ন, তৈমুর প্রথম কবে ভারত আক্রমণ করেন? তৈমুর প্রথম কবে ভারত আক্রমণ করেন? এর উত্তর হয়ে যাবে 1398 সালে। 1398 সালে তৈমুর প্রথম ভারত আক্রমণ করেন। পরবর্তী প্রশ্ন, বাদশাহী খান কাকে বলা হয়? বাদশাহী খান কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে সুলতান মাহমুদকে বাদশাহী খান বলা হয়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ WBPSC 4 SI এবং WBPSC ক্লার্কশিপের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। তোমরা নিয়মিত ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও এবং ভিডিও শেষে অবশ্যই একটা লাইক অবশ্যই কমেন্ট করতে ভুলো না।